বিষয়কে রিডিউস করা হলো এবং সেই সাথে 200 নম্বর কমানো হলো, এতে আসলে কি লাভ হলো বা কি ক্ষতি হলো, যৌক্তিকতায় কি আছে এটা নিয়ে আমরা অধ্যাপক সুকোমল বড়ুয়ার সঙ্গে কথা বলবো। স্যার, আপনাকে স্বাগত নাগরিক স্টুডিওতে। তোমাকেও স্বাগতম ধন্যবাদ নাগরিক স্যার। স্টুডিওতে। আমি জানতে চাচ্ছি যে এই যে যেই পদ্ধতিটি বা যেই সংস্কার আনা হলো, এই সংস্কারের ফলে লাভ হলো আমাদের কি? আমি বলি, প্রথমে আমি নাগরিক টিভিকে চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং এর মাধ্যমে যারা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা সমাজের বাংলাদেশ সহ বিশ্বের যারা শিক্ষার অনুরাগী এবং শিক্ষা নিয়ে যারা গবেষণা করেন তাদের প্রতি আমার একটা আবেদন থাকবে। সব কিছু পরিবর্তন হবে, কারণ পৃথিবী পরিবর্তনশীল, জাগতিক পরিবর্তনশীল। তার মধ্য দিয়ে আমরা কিন্তু শিক্ষা পদ্ধতি সহ নতুন নতুন ভাবনাগুলো আসবে। তবে আমি হঠাৎ করে কেন, জি, কারণ 5 এবং মাস তো অর্থ বছরের মধ্যে বিশেষ করে 5 মাস তো চলেই গেল। জি, নভেম্বরে পরীক্ষা হবে, আগামী মাত্র 5 মাস সম্ভবত বাকি আছে। এই যে জেএসসি এবং জেডিসি দুইটি পরীক্ষার যে সম্পর্কে যেটা হঠাৎ করে সিদ্ধান্ত হলো সরকার থেকে, আমার মনে হয় এটা তো সরকার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নাগরিক, শিক্ষার্থী, যারা শিক্ষা সম্পর্কিত যারা আছে তাদের এটা আলোচনা করে, আলোচনার মাধ্যমে সুশীল সমাজের মানুষ আছে, শিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, স্কুল কলেজের শিক্ষকবৃন্দ আছে এবং শিক্ষা নিয়ে যারা ভাবে লেখে তাদের সকল মতামত, জনগণের মতামত দিয়ে বোধ করা উচিত ছিল। এই বিষয়টি কিন্তু এখানে আমার মনস্খলিত হয়েছে, সেখানে এটা করা হয়নি। যার ফলে আমি এইমাত্র দেখলাম যে শিক্ষার্থীর মধ্যে এটা ক্ষোভ এবং অভিভাবকের মধ্যে একটা ক্ষোভ আছে এবং সব কিছু মিলিয়ে আমার মনে হয় এমন শিক্ষার আমাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষোভ না, এটা হয়তো একটা প্রশ্ন তৈরি হয়েছে। এই যে প্রতি বছর এইভাবে পরিবর্তন করে, এটাই আমার প্রশ্নটা সেখানে বর্তমান সরকার আসার পরে আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে সব কিছুর প্রতি কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরকারকে আমি অভিনন্দন জানাই, বিভিন্ন ভাবনাগুলো আসছে, অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে, তাই না? সরকারের অনেক পদক্ষেপ ভালো, কিন্তু আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে বেশি। হঠাৎ করে হুট করে একটা করে সিদ্ধান্ত নেয়, জনগণের কোনো ধরনের সেখানে কোনো সিদ্ধান্ত আসে না এবং স্কুল কলেজের কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত আসে না। এই যে শিক্ষাক্রম কমিটিটা, জাতীয় শিক্ষাক্রম যে কমিটি অন্তর্বর্তীকালীন কমিটির যে সিদ্ধান্ত নিয়ে সম্ভবত 8ই মে তারা বসছিল, এরপরে 8ই মে তারা একটা সিদ্ধান্ত নিল, তারপর সম্ভবত 20 তারিখে আটটা বোধ মিটিং হয়েছিল এবং 27 তারিখে শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে সম্মতি দিল, সেটা অনুমোদন করলো 27 তারিখে। তো এর মধ্যে আমার মনে হয় যদি জাতীয়ভাবে, যেহেতু জাতীয় শিক্ষাক্রম, এটা সকলকে ডেকে আলোচনার মাধ্যমে যদি বিষয়টা করা হতো। এখন এই যে কোমলমতি মানে যারা শিশু, বিশেষ করে যারা শিক্ষার্থী, এরা তো জেএসসিতে যারা লেখাপড়া করে তারা অবশ্যই কোমলমতি, তাদের বয়স কত। হঠাৎ করে যেটা পরিবর্তন হলো, দুইটা বিষয় যে এক করা হলো এবং 200 নম্বর যে কমিয়ে 100 নম্বরের মধ্যে আনা হলো, এটা কিন্তু আমার মনে হয় তাদের মধ্যে একটা কিন্তু হঠাৎ বদলারই কিন্তু একটা জিনিসের প্রতি যেমন কি হচ্ছে কৌতূহল এবং তার মধ্যে একটা ভয়ভীতি, আতঙ্ক কিন্তু তৈরি হয়। এবং স্যার, যে পরিবর্তনগুলো আসলো যে বাংলাতে 150তে পরীক্ষা হতো, এখন 100তে পরীক্ষা হবে, এই যে সিলেবাসটা ছোট হয়ে আসলো, অনেক বিষয় তো আমি জানতে পারবো না, এই জিনিসগুলো অন্যভাবে সমন্বয় করা হবে। এই যে ছেলেরা যারা শিক্ষার্থী, যারা প্রশ্ন মানে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ 5 মাস তো অতিক্রম হয়ে গেছে। আমি সবার উদ্দেশ্যে বলছি, শিক্ষা মন্ত্রণালয় আমার মনে হয় 5 মাস একটা সময়, খুবই মূল্যবান সময় কিন্তু শিক্ষার্থীদের জন্য। তারা কিন্তু প্রথম দিন থেকে শিক্ষার যে শিক্ষা বছর শুরু হওয়ার পর থেকে তারা কিন্তু তৈরি হচ্ছে ওই সিলেবাসেই, ওই সিলেবাস নিয়ে, ওই পাঠ্যক্রম পাঠ্যসূচি নিয়ে কিন্তু তারা কোনটা বাদ যাবে, কোনটা সিলেবাসে পরিবর্তন আসবে, তারা কিন্তু এখন কিছু জানে না। কিছুদিন আগে কিন্তু শুনছিলাম যে এমসিকিউ বাদ যাবে। না, এমসিকিউ তো এখন বাদ যায়নি, সেই দোলাচল থাকে, এবং সেটাও থাকবে 70% আমার মনে হয়। ওই যে সৃজনশীল পদ্ধতি যেটা হয় 70% সেটা আছে এবং 30% যেটা আছে এমসিকিউতে সেটাও কিন্তু থাকবে। কিন্তু এই যে থাকার ফলে যেটা হচ্ছে 70 এবং 30টা থাকবে, কিন্তু সিলেবাস তার কিন্তু কমে যাচ্ছে। তো সিলেবাস যদি কমে যায়, এখন এই যে শিক্ষার্থীরা কিভাবে তারা উত্তর প্রদান করবে? কারণ এমসিকিউতে যে 30% 70, এটা তো আগের সিলেবাসে সমন্বয় করা ছিল। হঠাৎ করে যে এখান থেকে নম্বর কমলো এবং সিলেবাসও কমবে, ছোট আসলে ক্ষুদ্র আকারের হবে, এই যে একটা জিনিস তৈরি হয়ে গেল, একটা গ্যাপ, বিশাল গ্যাপ তৈরি হয়ে গেল, এটা আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে একটা বিশাল ধস নামবে। কারণ আমি মনে করি একটা জিনিস আমি বলি, আমি তো বিভিন্ন দেশে যাই, এই যে জাতীয় যখন এইসব বিষয়গুলো যখন উত্থাপিত হয়, সিদ্ধান্ত হয় সরকারের মধ্যে,
আমার মনে হয় দীর্ঘদিন ধরে এগুলো কিন্তু ভাবনা তৈরি করা হয় এবং সকল শিক্ষাক্ষেত্রে যখন হয়, শিক্ষার সঙ্গে যারা সমন্বিত, শিক্ষার সঙ্গে যারা আছে সম্পর্কিত, তাদের সঙ্গে কিন্তু এগুলো করে দীর্ঘদিন ধরে তারা কিন্তু গবেষণা করে তার রেজাল্ট সুদূরপ্রসারী চিন্তা নিয়ে সেখান থেকে এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়। তার মানে তো আমরা কিন্তু হঠাৎ বিশ্বের সাথে করে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে চালাতে পারছি না। ছোট্ট দেশ, এই যে ভুটান, আমি তো সেদিন ভুটানের কথা বলছি, আমি সেদিন এই যে সিঙ্গাপুর, এগুলো তো শিক্ষা হয়। এবং আমার মনে হয় এই যে ছোট ছোট দেশ, এমনকি ভারত, আমার পার্শ্ববর্তী ভারত, এরা তো এত শিক্ষাক্ষেত্রে এত কিছু কিন্তু প্রতি বছর কিন্তু এইভাবে পরিবর্তন হচ্ছে, সিলেবাস হচ্ছে না। এই যে তাহলে পরিবর্তনটা হচ্ছে, হঠাৎ করে যে পরিবর্তন হয়, এটা যে কথাটি বলছিলাম, আতঙ্ক তৈরি হয়, ভয়ভীতি তৈরি হয়। এই যে ছেলেরা কীভাবে তারা সিলেবাসটা সমাপ্ত করবে এবং 5 মাস চলে গেল তাদের শিক্ষার যেটা বা তাদের সিস্টেম থেকে, তাদের লেখাপড়ার মন থেকে, এই যে 5 মাস চলে যাওয়ার পরে মাত্র 5 মাস সময় আছে, এই সময়ের মধ্যে তারা কী প্রস্তুতি নেবে। এবং এই যে একটা আতঙ্ক তৈরি হলো, সেটা আমার মনে হয় এটা বোধহয় ভালো না, এটা সরকারের জন্য বোধহয় এটা ভালো না এবং সিদ্ধান্তের জন্য এটা ভালো না। আমার মনে হয় এই যে সোহরাব সাহেব, মানে সোহরাব হোসেইন, যিনি শিক্ষা সচিব মাধ্যমিক এবং উচ্চ বিষয়ক, যিনি উনি গতকাল আমি দেখছি এটাকে, আমি দেখার সঙ্গে সঙ্গে আমার একটা প্রশ্ন তৈরি হলো, কেন এত তাড়াহুড়া করবেন তারা? কি জন্য করবেন এত তাড়াহুড়া কেন? আমি বুঝি না। এত সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এটাকে মানে কাজে পরিণত করতে চায় এবং এটাকে জাতীয় ক্ষেত্রে হোক বা সরকারি ক্ষেত্রে হোক এবং নাগরিক ক্ষেত্রে হোক, এটা কিন্তু তাড়াতাড়ি দ্রুত পরিচালনা করতে চায়। এবং সবসময় কিন্তু বিশেষজ্ঞরা একটা কথা বলে থাকেন যে একটা জাতিকে যখন আমি শিক্ষিত করতে যাব বা সুশিক্ষায় আমি শিক্ষিত করতে যাব, সেইটার জন্য কি আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটা কি পরিপূরক কিনা বা এটা কি মানে যথেষ্ট কিনা আমাদের জন্য? আমাদের সমাজটা কিন্তু আসলে জ্ঞানভিত্তিক, এখন কিন্তু পৃথিবীটা জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যাচ্ছে পৃথিবীটা। এখানে কেউ বসে নেই, জ্ঞানভিত্তিক বিভিন্ন ধরনের বহু বিষয় আসতে পারে, বহু ধরনের চিন্তা ভাবনা থাকতে পারে, সমস্ত কিছুকে নিয়ে বিশ্বের সঙ্গে বৈশ্বিক যে বিষয়টা আছে, বৈশ্বিক সঙ্গে আমাদের সম্পর্ক রেখে, এখন তো আমার বাংলাদেশ ছোট্ট না, বাংলাদেশ কিন্তু এখন অনেক বড়। তো বড় যদি হয়, বিশ্বের সঙ্গে আমি পরিচিতি, বিশ্বের সঙ্গে আমার পরিচয়, বিশ্বের সঙ্গে আমার যোগাযোগ, সবকিছু মিলিয়েই তো আমি করবো। কিন্তু সেই অনুযায়ী তো তাল মিলিয়ে আমার শিক্ষা ব্যবস্থাটাকে আমি চালাতে পারছি না। এমনকি আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেমন গত 17-18-তে আমাদের শিক্ষা বছরের যেটা বাজেট ছিল 14 কোটি টাকা শুধু গবেষণার ক্ষেত্রে। এত বড় একটা হচ্ছে না 14 কোটি টাকা, এটা কিন্তু 2%। গোটা বাজেটতে কিন্তু 2%। এর আগে ছিল মাত্র 1% বাজেট ছিল শুধু গবেষণার ক্ষেত্রে। কিন্তু আমরা হবে কিন্তু গবেষণামুখী, শিক্ষামুখী, আমাদেরকে মানদণ্ড তৈরি করতে হবে। খুবই কম হচ্ছে, তাই না? এই যে তরুণ, এই যে নতুন যে কোমলমতি শিশুরা, শিক্ষার্থীরা সকলেই প্রথম এই যে প্রশ্নবিদ্ধ হলো, তো এই যে প্রথম শ্রেণীতে যেমন নৃগোষ্ঠীর যারা, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর, তাদের কাছে তো বই দেওয়ার কথা ছিল, মাত্র প্রথম শ্রেণীতে মানে বই বিতরণ করা হলো, কিন্তু দ্বিতীয় শ্রেণী বা অন্যান্য শ্রেণীগুলো কিন্তু সেটা পায়নি। সেখানে কিন্তু আমার মনে হয় গতকাল পত্রিকাতে এবং আজকে বোধহয় পত্রিকাতে আছে সেটা। আমার মনে হয় এই যে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষাক্ষেত্রে কিন্তু আমার মনে হয় বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসতে বেশি করে, যেটা শিক্ষার মানদণ্ড, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, যেখানে শিক্ষা দিয়ে কিন্তু জাতির ভাবনা, জাতির আদর্শ চেতনা, তার নীতি নৈতিকতা, মূল্যায়ন করার যে একটা মূল্যবোধ তৈরি হবে, সেখানে কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই শিক্ষা যদি আমরা আলো না পাই সঠিক যথার্থভাবে, এবং এই যে ছেলেরা যারা বড় হবে, তারা লেখাপড়া করে বড় হবে, তারা মূল্যবোধ সৃষ্টি হবে, বোধ এবং বিবেকে, পাণ্ডিত্যে, বিনয়ে, সব দিক থেকে কিন্তু তারা বড় হবে। এই বিষয়গুলো যখন আমি সমস্ত সর্বজনীন এবং বিষয়গুলো যদি আমি একত্রিত করি, আমার মনে হয় এটা আমার বলে সঠিক ব্যবস্থাটা বলে সরকার নিচ্ছে না। শিক্ষা সচিব কিন্তু স্যার এটাও বলেছেন যে 2019 সালে কারিকুলামে তিনি তারা হাত দেবেন, তখন আরো একটা বড় পরিবর্তন আসবে। এই বড় পরিবর্তনটাকে আরো বড় একটা ধাক্কা হবে নাকি আমাদের জন্য ইতিবাচক? আমি একটা বলি, সিলেবাসটা যখন পরিবর্তন হয়, আমি তো এসএসসি তে বিভিন্ন বিষয়ে আমরা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বই কিন্তু কাজ করেছি দীর্ঘদিন ধরে। বর্তমান কম হয়, কিন্তু আমি দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করেছি। আমাদের সিলেবাস এবং পাঠ্যক্রম কারিকুলাম সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে, যেহেতু আমি একজন সিনিয়র শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আগে কিন্তু সিলেবাস তৈরি হয় না, আগে কিন্তু শিক্ষাক্রম তৈরি হয়। এই যে ক্যারিকুলাম তৈরি হবে, তার মান কীরকম হতে পারে এবং শিক্ষাকে আমি কি ওই শিক্ষার ক্যারিকুলামের মধ্যেই কিন্তু সিলেবাসটা তৈরি হবে, কী ধরনের রূপরেখা হবে আমার, এবং সিলেবাসের মধ্যে কোন কোন বিষয় সেখানে অন্তর্ভুক্তি করা হবে, ওই কারিকুলাম দিয়ে কিন্তু আমার সিলেবাসটা তৈরি হবে। এই সিলেবাসের মাধ্যমে কিন্তু পাঠদান করা হবে। পাঠদান পদ্ধতি, তারা অর্জনের পদ্ধতি, শিক্ষকদের নিয়ম নীতি এবং শিক্ষকরা কীভাবে পাঠদান করবেন, তাদের ইউনিট সার্বিক প্রক্রিয়াটা কিন্তু এখানে থাকে। তো এই ধারণাগুলো হঠাৎ করে ছেদ পড়ে যায়। কিন্তু আমরা তো এই যে হঠাৎ করে ছেদ পড়লো, এই ছেদের ক্ষতিপূরণটা কে দেবে? এটা জাতীয় ক্ষেত্রে হচ্ছে, কিন্তু হাজার হাজার শিক্ষার্থী
জেএসসিতে হাজার হাজার শিক্ষার্থী থাকে, জি। তাই না? এটা একটা বিশাল তার একটা ভিত অনেকেই তৈরি করা, কিন্তু একটা ভিত তৈরি করা, তার যে একটা ভিত, তার এখন তো জেএসসি অত্যন্ত মূল্যায়ন হয়। জি। এটাকে ধরেই তো তার তো সে মাধ্যমিক পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে যাবে। এই যে একটা স্তরের যে একটা ভিত ধস হলো, এটা প্রশ্নবিদ্ধ হলো সেখানে। এবং অনেকেই এটা কিন্তু স্যার এটা বলেন এই যে জিএসসি পিএসসি পরীক্ষাগুলো কেন দরকার, অনেকে কিন্তু এই কথা এই কথা আমিও বলে বলছি। থাকেন। তাহলে আমি তো পুরানো মানুষ, আমি সেই সনাতনী ধর্ম মানুষ, আমাদের সময় তো সেগুলো ছিল না, এত পরিবর্তন ছিল না। এবং তার এ অর্থ এই প্লাসের নয় জন্য আজকে যদি গোল্ডেনের বলি জন্য এত আনিসুজ্জামান, আমাদের প্রফেসর দৌড়াদৌড়ি ছিল আনিসুজ্জামান, না। আমি যদি সিরাজ ইসলাম চৌধুরী এমিরেটাস প্রফেসর, যেসব শিক্ষকরা ব্রেকের যিনি আছেন উপাচার্য প্রধান, এবং যারা বরেণ্য শিক্ষকবৃন্দ, বরেণ্য পণ্ডিতবৃন্দ বাংলাদেশের, এমনকি আমাদের নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস, এরা কিন্তু আমরা ওই সনাতন পদ্ধতিতে লেখাপড়া করেছি। আজকে কি আমরা বড় হয়নি? জাতি কি বড় হয়নি? জাতিকে কিন্তু আমরা উপাধি পাচ্ছি না। অর্থাৎ ওই লেভেলে যারা ছিল, ওই শিক্ষা পদ্ধতিতে যারা মানে বেড়ে উঠে, তারা প্রতিষ্ঠিত হয়েছে, আমার মনে হয় তারা কিন্তু কোনো অংশে কম না। এই জন্যই আগের দিনে কিন্তু এইভাবে ছিল না। এমনকি অন্যান্য দেশে আমি তো মনে করি এখনো ভারতবর্ষ সহ অন্যান্য দেশে, চীন, জাপান, এগুলোতে শিক্ষা ক্ষেত্রে যখন পরিবর্তন আনে, কিন্তু তারা জাতীয় কিন্তু সেন্সাস, জাতীয় কিন্তু একটা সকলকে ডেকে কিন্তু এইসব বিষয়গুলো সিদ্ধান্ত নেয়। এবং আমাদের যেহেতু সময় শেষ, আমি একটু ছোট করে জানতে চাই যে আমাদের শিক্ষাটাকে আসলে জ্ঞানের জন্য যে শিক্ষা বা কর্মমুখী শিক্ষা, এই জায়গাটাকে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করতে পারছি কিনা, বা তৈরি করতে আরো কত সময় লাগবে যদি না হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার মনে হয় আমাদের শিক্ষা পদ্ধতি বর্তমান সেই মূল্যবোধ সৃষ্টি করে না, এবং এটা পঠন পাঠনে শুধু মুখস্থ বিদ্যা এবং শুধু সার্টিফিকেট, সনদ, তাহলে যে স্যার আমরা সনদ সৃজনশীল নিয়ে, বলছি, তাহলে সৃজনশীল সনদ, এটা তো মুখস্থ বিদ্যা। পাঠটা পড়লাম, আমাদের নির্দিষ্ট সিলেবাস ছিল, সেখান থেকে আমি প্রশ্নটা পড়ছি, নামে মাত্র সেখান থেকে নামে মাত্র সৃজনশীল এটা। হচ্ছে। এখানে কিন্তু জ্ঞান আহরণের কোনো পদ্ধতি সেভাবে নেই। এই জন্য আগের পদ্ধতি অত্যন্ত ভালো ছিল, এবং যত কিছু পরিবর্তন হোক না কেন আমি চাই, কিন্তু আমার মনে হয় বর্তমান শিক্ষামুখীটা হচ্ছে কিন্তু, শিক্ষা অর্জনটা হচ্ছে কিন্তু জ্ঞানভিত্তিক না। শুধু সনদ পাবো, আমি বড় হবো, একটা সার্টিফিকেট। এবং আগের দিন আমরা তো ফার্স্ট ডিভিশন পেলে, প্রথম শ্রেণীতে যখন উত্তীর্ণ হই, প্রথম বিভাগ মানে তিনি ফার্স্ট ডিভিশন পাস করেছে, এটা যখন বলা হয়, কিন্তু গ্রামের মানুষ, অনেক মানুষ, কিন্তু এই বিশাল জনপদের মানুষ আমাদেরকে দেখতে আসতো। অর্থাৎ তো আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা স্যার পরিবর্তন করা দরকার, প্রয়োজন, এটাই তো আসলে শেষ প্রয়োজন। কথা। এই আমার মনে হয় এখন আমি বলি, যেহেতু সময় শেষ, এখানে কিন্তু আমাদের আনিসুজ্জামান স্যারকে ডাকা উচিত ছিল, সিরাজুল ইসলাম চৌধুরীকে ডাকা উচিত ছিল। এই জন্য বরেণ্য শিক্ষকবৃন্দ যারা আছে, যারা এই মেধা মননে শিক্ষাক্ষেত্রে যারা বড় হয়েছে, পণ্ডিত, এদেরকে ডেকে আমার মনে হয় একটা জাতীয় শিক্ষাকেও পরিবর্তন করা, এমন একটা জিনিস পরিবর্তন করুন বললো। এই 5 মাস চলে গেল জীবন থেকে, তাদের শিক্ষা বছর থেকে মাত্র 5 মাস আছে, তারা কীভাবে প্রস্তুতি নেবে হঠাৎ করে? এই জন্য আমার মনে হয় এটা কিন্তু সাংঘাতিক ভুল হয়েছে সরকারের, এবং তাড়াহুড়া করা, এত দ্রুত পরিবর্তন কেন হচ্ছে জানি না। শুধু এই ক্ষেত্রে না, আমার অনেক ক্ষেত্রে কিন্তু তারা দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে অনেক কিছুতে। এটা বলতে ঠিক না জাতির জন্য। আমার মনে হয় এটা একটা অশুভ একটা দিক। জানি না কোত্থেকে হচ্ছে, এটা কি বিদেশ থেকে হচ্ছে, কি দেশ থেকে হচ্ছে? দেশের অভ্যন্তরে যে এইসব ক্ষতিগুলো হচ্ছে, আমাদের ছোট ছোট কোমলমতি শিশুদের মেধা মনন নষ্ট করার জন্য কি পদ্ধতি হচ্ছে, এটা আমি বুঝি না। এবং কেন 200 নম্বর কমালো? 600, যেখানে 850 ছিল, সেখানে 650, আর জেডিসিতে সম্ভবত 850 আসলো, 200 নম্বর কমিয়ে দিল, আর এদিকে 950-এ আনলো জেডিসিতে। এটাও বোধহয় ঠিক না। এবং সেখানে ধর্ম, গণিত এবং অর্থনীতি, পরিবেশ, সম্ভবত বিশ্ব পরিচিতি, এগুলো আছে সম্ভবত। আরেকটা যে তথ্য প্রযুক্তিতে চতুর্থ বিষয়টা কিন্তু আমার কাছে একটা প্রশ্নবিদ্ধ। চতুর্থ বিষয় যে তারা ধারাবাহিকভাবে, এটা তো সেখানে না, কেন করবে? সেটা করবে, কিন্তু আমরা হায়ার এডুকেশনে হয়, কলেজ লেভেলও কিন্তু সেটা হয় না, বিশ্ববিদ্যালয় লেভেলে সেটা হয়, বিশ্ববিদ্যালয়ের মিড লেভেলের মধ্যে সেটা হয়। ছোট করে আপনি, তো এই জন্য আমার মনে হয় এটা বোধহয় চতুর্থ বিষয় যে কথাটা বলা হলো, সেটা বোধহয় ঠিক হয়নি। হঠাৎ করে ছোটদের অনেক অসঙ্গতি রয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুকোমল বড়ুয়া, অধ্যাপক সুকোমল বড়ুয়া যেমন বলছিলেন যে আলোচনার মাধ্যমে যদি আসলে শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসে, সেটা হয়তো পুরো নাগরিকের জন্য, পুরো দেশের জাতির জন্যই আসলে সেটি সুফল বয়ে আনবে, এরকমটি সাধারণ নাগরিক সহ সবার প্রত্যাশা।